দেখো আমরা হচ্ছে পাঠ 15 শুরু করব। আমরা আগের ক্লাসগুলোই হচ্ছে যে ইএমএফ নির্ণয় করেছি, নর্মালি হচ্ছে গিয়ে কোষের ইএমএফ বের করেছি। তো আজকেও ইএমএফ বের করারই একটা সূত্র শিখব, বাট সেই সূত্রটার প্রমাণটা হচ্ছে গিয়ে আমরা প্রথমত একটু দেখি। একটা সূত্র শিখব সহজ কথায়, যে সূত্রটা হচ্ছে ই সেল ইকুয়াল টু হচ্ছে ই নট সেল মাইনাস হচ্ছে 0.0592 ডিভাইডেড বাই এন লগ জিঙ্ক টু প্লাস ডিভাইডেড বাই কপার টু প্লাস। এটা একটা সূত্র। এই সূত্রটাকে বলা হয় নার্নস্ট সমীকরণ। নার্নস্ট সমীকরণ। তো এই সমীকরণটা কিভাবে তৈরি হলো সেটা আমরা দেখব এখন। এই সমীকরণটা কিভাবে তৈরি হলো, এই সমীকরণটা ব্যবহার করে আমাদের অঙ্ক করতে হবে। কখন এই সমীকরণটা অঙ্কতে ইউজ করব সেটা আমরা এক এক করে শিখব। কিন্তু আগে হচ্ছে, যদিও প্রতিপাদন পরীক্ষায় আসে না, কিন্তু আমরা শিখব কিভাবে সূত্রটা তৈরি হলো, সেটা একটু আমাদের বোঝা উচিত। তো আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। একটা বিক্রিয়া লেখা আছে, দেখো, জিঙ্ক জিঙ্ক টু প্লাস, এখান থেকে কপার টু প্লাস কপার। তো এটাকে যদি সাজিয়ে লিখো, জিঙ্ক এইটা কি বিক্রিয়ক, এইটার প্রথমটা বিক্রিয়ক, পরেরটা উৎপাদ। তাহলে জিঙ্ক টু প্লাস যাবে কোথায়? উৎপাদে। এইটার প্রথমটা বিক্রিয়ক, পরেরটা কি? উৎপাদ। আগের ক্লাসগুলো এগুলো বুঝতে একটু হলেও করতে হবে। তো এই জন্য যারা আগের ক্লাস করনি, অন্তত আজকে একটু কম পড়ব মনে দরকার বোধে, অন্তত হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস করার আগে, এবং আমি আশা রাখি নেক্সট ক্লাসে সবাই জয়েন করবা। এটা আমি আমার এক্সপেকটেশন তোমাদের কাছে, অবশ্যই নেক্সট ক্লাসে সবাই জয়েন করবা। এবং আগের ক্লাসগুলো কমপ্লিট করে, ভিডিও দেওয়া আছে, আগের ক্লাসগুলো কমপ্লিট করে জয়েন করবা। কারণ ভাই এই চ্যাপ্টার থেকে 7 মার্ক, মানে 10 মার্ক আমি বলবো না, কারণ ক খ তো যে কোনো জায়গা থেকে আসতে পারে। বাট দুইটা যে কোশ্চেন, 3 এবং 4-এর যে কোশ্চেন, 7 মার্ক, 7 মার্ক হেসে খেলে পাওয়া যায়। সত্যি হেসে খেলে 7 মার্ক পাওয়া যায়। প্রতি বছরই এখান থেকে হেসে খেলে 7 মার্ক পাওয়া যায়। সো একটু সিরিয়াস। তো দেখো এই বিক্রিয়াটায় আমরা এই পার্টটার দেখতেছি কি হয়েছে, জারণ হয়েছে। আমি আগের দিন বুঝিয়েছিলাম জারণ হচ্ছে জারণ মান বৃদ্ধি, জারণ মান বৃদ্ধি। তো এখানে দেখো জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, দ্যাট মিন জারণ হয়েছে। তারপর দেখো কপার 2 প্লাস থেকে কপার 0 হয়েছে, দ্যাট মিনস এখানে কি ঘটেছে? এখানে আমাদের বিজারণ ঘটেছে। ঠিক আছে, বিজারণ মানে কি? বিজারণ হচ্ছে জারণ মান হ্রাস। এখানে 2 থেকে 0 হয়েছে, তার মানে জারণ মানটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। তো এখন আমরা জানি অ্যানোডে কি হয়। এবার বিসিএস একটা কোশ্চেন আসছে, অ্যানোড কী রূপে কাজ করে, বা অ্যানোড হচ্ছে জারণ, মানে জারণ ঘটে। সহজ, অ্যানোডে কি সম্পূর্ণ হয়? জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়। বিসিএস এর কোশ্চেন ছিল। তো দেখো অ্যানোডে জারণ হয়, তাহলে জারণটা কার হয়েছে? জিঙ্কের। তাহলে আমরা লিখতে পারি জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়েছে। তো এখন খেয়াল করো, এইখানে নার্নস্ট এইটা থেকে একটা সমীকরণ তৈরি করছেন। সেই সমীকরণটা হচ্ছে ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, পরিবর্তনটা হয়েছে কি? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস ইকুয়াল টু ই নট, এটাও একটা সেল, এখানে কি? তাহলে এই সেম জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মাইনাস আরটি ডিভাইডেড বাই এনএফ লন। উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। উৎপাদ হিসাবে কে আছে? উৎপাদ হিসাবে আছে জিঙ্ক 2 প্লাস, বিক্রিয়ক হিসাবে আছে কে? জিঙ্ক। জিঙ্ক 2 প্লাস ডিভাইডেড বাই জিঙ্ক। মুক্ত অবস্থায়, মুক্ত অবস্থায় আছে কে? জিঙ্ক। তাহলে এই জিঙ্কের পরিবর্তে কত ধরা হবে? অন ধরা হবে। তা এর পরিবর্তে যদি অন ধরি, সমীকরণটা দাঁড়ায় ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মাইনাস আরটি ডিভাইডেড বাই এনএফ লন জিঙ্ক 2 প্লাস। তাহলে দেখো এইটুক কি আমরা বুঝতে পারছি? এটুক বুঝতে পেরেছো না? স্যার আরেকবার একটু দেখাইয়েন। কোন জায়গা থেকে বুঝো না একটু বলো তো। স্যার অ্যানোডের বিক্রিয়াটা থেকেই দেখান একটু। এখানে দেখো আমাদের হচ্ছে অ্যানোডে জারণ হয়, তাহলে জারণ বিক্রিয়াটা হয়েছে কার? জিঙ্কের। এই যে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়েছে।
তো নার্নস্টের একটা সমীকরণ রয়েছে, সেখানে হচ্ছে এইখানে জারণ বিক্রিয়াটা নিয়ে উনি চিন্তা করছেন, ই অফ জারণ, ই নট অফ জারণ মাইনাস জারণটা কি হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাই এখানে লেখা হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, দুইটাই হচ্ছে কি সেলের মান, মাইনাস আরটি ডিভাইডেড বাই এনএফ, এই আরটা কি মোলার গ্যাস দ্রবক, টি হচ্ছে কি তাপমাত্রা, এন হচ্ছে কি যোজনী, এফ হচ্ছে কি ফ্যারাডে, ফ্যারাডে মানে কত 96,500 কুলম্ব। উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ হিসাবে আছে কি জিঙ্ক 2+, এই যে জিঙ্ক 2+ উপরে লিখছি, নিচে কি যাবে জিঙ্ক, এই জিঙ্কটা কি নিচে লিখেছি। তাহলে দেখো এরপরে আমাদের যেটা মুক্ত অবস্থায়, এটা আছে কি আয়ন অবস্থায়, এটা আছে কি মুক্ত অবস্থায়। মুক্ত অবস্থায় যেটা থাকবে তার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, তার পরিবর্তে আমরা অন লিখতে পারবো। তো এখানে এই জিঙ্কের পরিবর্তে আমরা অন লিখেছি, সেই জন্যই অন লিখলে তো নিচেরটা নাই হয়ে যায়, তাহলে জিঙ্ক 2+টা শুধু থেকে যায়। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। এরপরে তুমি যদি ক্যাথোড বিক্রিয়া লিখো, ক্যাথোডে কোন ঘটনাটা ঘটছে, ক্যাথোডে ঘটছে বিজারণ। তাহলে বিজারণ কিভাবে হয়েছে, কপার 2+, ও কি করেছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। তো এখানে ওই সেমভাবে আগেরটার মতন ই অফ কপার 2+ থেকে কপার, ই নট কপার 2+ থেকে কপার মাইনাস আইটি ডিভাইডেড বাই এনএফ লন কপার ডিভাইডেড বাই কপার 2+। তো কিছুক্ষণ আগে বলেছিলাম কি মুক্ত অবস্থা থাকলে অন, এখন কপারটা মুক্ত অবস্থায় আছে, তো এর জন্য আমরা কি লিখতে পারি, ই অফ কপার 2+ থেকে কপার, ই নট কপার 2+ থেকে কপার মাইনাস আইটি ডিভাইডেড বাই এনএফ লন অন ডিভাইডেড বাই কি কপার 2+, এটাকে কি স্যার আমরা একটুখানি এই পৃষ্ঠা প্রথম থেকে 2 নম্বর সমীকরণ দিলাম। এটুকু বুঝছো, আমি আসতেছি, তুমি একটু ধৈর্য ধরো। এই পর্যন্ত বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তো আমি আবার একবার একটু সংক্ষেপে বলি। এইটা হচ্ছে আমাদের বিক্রিয়া, বিক্রিয়ায় জিঙ্কের জারণ হয়েছে, কপারের বিজারণ হয়েছে। তো নার্নস্ট এই সূত্রটা আমরা প্রমাণ করতে যাচ্ছি ফাইজা। তো নার্নস্ট হচ্ছে গিয়ে সমীকরণটা প্রুফ করার জন্য এই অ্যানোডে করছে কি জারণ, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে দেখো নার্নস্ট সমীকরণটা এভাবে দিয়েছেন, ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মাইনাস আইটি ডিভাইডেড বাই এনএফ লন মাইনাস আইটি ডিভাইডেড বাই এনএফ লন উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ হিসাবে আছে কি জিঙ্ক 2+, বিক্রিয়ক হিসাবে আছে কি জিঙ্ক, তাহলে উৎপাদ বাই বিক্রিয়ক। এরপরে দেখো আমাদের মুক্ত অবস্থায় থাকলে, এইটা দেখো চার্জিত অবস্থা, এটা হচ্ছে মুক্ত অবস্থায়, মুক্ত অবস্থায় থাকলে তার পরিবর্তে আমরা অন ধরবো, তাহলে অন হলে এই সমীকরণটা আমরা পাই। সেইমভাবে ক্যাথোডেও যদি চিন্তা করি, ক্যাথোডেও যদি চিন্তা করি তাহলে দেখো ক্যাথোডে বিজারণ হয়, কপার 2+ থেকে কপারে পরিণত হয়েছে। এরপর দেখো কপার 2+ থেকে কপার, এখানে ই নট অফ কপার 2+ থেকে কপার মাইনাস আগেরটার মতন আইটি ডিভাইডেড বাই এনএফ লন উৎপাদ বাই বিক্রিয়ক, তাহলে উৎপাদটা এখানে গেছে, বিক্রিয়কটা ভাগ আকারে গিয়েছে। এইটা কি মুক্ত অবস্থা আছে, এর পরিবর্তে অন, এই যে দেখো অন লিখেছি, এটা হয়। এখন এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করলে কি আমরা ই সেল পাই, মূল ই সেলটা পেয়ে যাব। তো ই সেল ইকুয়াল টু হচ্ছে আমাদের কি হবে 1 এবং 2 নম্বর সমীকরণ সহজ কথায় যোগ করে পাই, ঠিক আছে, এটাই তুমি বলতে পারো যে 1 নাম্বার এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে দেখো ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা 1 নম্বরের বাম পক্ষ ছিল, প্লাস ই অফ কপার 2+ থেকে কপার, এটা ছিল। এইটার পরিবর্তে আবার মান ছিল ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মাইনাস আইটি ডিভাইডেড বাই এনএফ লন জিঙ্ক 2+, আর এটার জন্য মান ছিল ই নট কপার 2+ থেকে কপার মাইনাস আইটি ডিভাইডেড বাই এনএফ লন অন ডিভাইডেড বাই কপার 2+। এখন খেয়াল করো এইখান থেকে এইটুক টার্মটা একাত্রে নেওয়া যায় আর এই দুইটা এক জায়গায় নিয়ে আসা যায়, তাহলে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস ই নট কপার 2+ থেকে কপার মাইনাস আইটি ডিভাইডেড বাই এনএফ লন, এই যে আইটি ডিভাইডেড বাই এনএফ, আইটি ডিভাইডেড বাই এনএফ তার সাথে লন টু কমন যায়, আর এইটা কি আমাদের যোগ আকারে থাকলে সেটা হচ্ছে কি গুণ আকারে লেখা যায়, তাহলে উপরে যাবে কি জিঙ্ক 2+ আর নিচে যাবে কি কপার 2+।
তাহলে দেখো ই সেল ইকুয়াল টু এইটা পাইলাম, তো ফাইনাল ই সেল ইকুয়াল টু হচ্ছে এতটুকুর পরিবর্তে এটা যেহেতু নট আছে আমরা লিখতে পারি ই নট সেল মাইনাস আইটি ডিভাইডেড বাই এন এফ লন জিঙ্ক 2+ ডিভাইডেড বাই কপার 2+। এরপর দেখো লনটাকে যদি আমরা লগে কনভার্ট করি, লনটাকে যদি লগে কনভার্ট করি তাহলে এখানে 2.303 দ্বারা গুণ করতে হবে এনএফ লগ জিঙ্ক 2+ থেকে এখানে ডিভাইড হচ্ছে কপার 2+। এখন এখানে যদি মান বসাও 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য তাহলে হবে কি দেখো 2.303, এইটার মান হচ্ছে কত 8.314, 25 ডিগ্রি মানে 298, এন এর মানটা আমরা জানি না, এফ মানে কত 96,500। এই এন এর মানটা হচ্ছে অঙ্ক যখন করব তখন আলাদা আলাদা এন এর মানটা পাবো। এখানে জিঙ্ক 2+, এখানে হচ্ছে কপার 2+। তো ফাইনালি আমরা সমীকরণটা পেয়ে যাই। এইটা যদি এতটুকু যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা 0.0592 ডিভাইডেড বাই এন লগ জিঙ্ক 2+ ডিভাইডেড বাই কপার 2+। এটা হচ্ছে ই সেলের মান। তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। এই সূত্রটা আমাদের লাগবে মূলত। আবার এইটাও তুমি অনেকে, আমি মনে করি এইটা মনে রাখা ভালো, এই সমীকরণটা মনে রাখা ভালো, কারণ টেম্পারেচার এইটা দেখো টেম্পারেচার কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস ধরে। অনেক সময় তোমার অঙ্ক করতে গেলে দেখবা টেম্পারেচারটা তোমাকে বললো 20 ডিগ্রি, টেম্পারেচারটা বললো 30 ডিগ্রি, বাট তখন যদি এই সূত্রটা ইউজ করো তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই যে মানটা তুমি পেয়েছো 25 ডিগ্রি সেলসিয়াস ধরে কিন্তু পাইছো, তো টেম্পারেচার যদি ভিন্ন হয় তখন তুমি এইখানে মান বসাবা। আমি কি বোঝাতে পারছি সূত্রটা? জি স্যার। তো আমাদের মূলত আমি আবার রিপিট করতেছি, এই জায়গাটা অবশ্যই মুখস্থ করবা এবং এই জায়গাটা মুখস্থ করবা। যখন টেম্পারেচার 25 বলবে তখন এইটা ইউজ করবা, 25 ডিগ্রি বললে 25 ডিগ্রি বললে এটা ইউজ করবা। আর ভিন্ন 25 ডিগ্রি ভিন্ন অন্য কোনো টেম্পারেচার বললে 25 ডিগ্রি ভিন্ন অন্য তাপমাত্রা বললে, অন্য তাপমাত্রা বললে তখন তুমি যেটা করবা এই সমীকরণটা ইউজ করবা। জাস্ট এই টেম্পারেচারের জায়গায় যে টেম্পারেচারটা বলবে সেই টেম্পারেচারটা তুমি বসিয়ে অঙ্কটা করতে হবে। বোঝাতে পারছি? জি স্যার। শিওর? জি স্যার। ওকে, তা আমি কি অঙ্কে যেতে পারি এখন? সবাইকে বুঝছো কিনা বলো? সূত্রটা কিন্তু জি, বড়, সূত্রটা একটু বড়, বারবার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবা। বুঝছো? আদারওয়াইজ কিন্তু ভুলে যাবা, সূত্রটা একটু বড়, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবা। আমি বারবার রিপিট করতেছি। এবং এই নানাস্ট ইকুয়েশন থেকে কিন্তু দেখো আমরা আগের দিন ক্লাসে যা করছি সেম অঙ্কই আমরা নানাস্ট ইকুয়েশন দিয়েও করতে পারবো। সেম অঙ্কই নানাস্ট ইকুয়েশন দিয়ে করা হয়। তো কখন নানাস্ট ইকুয়েশন কখন নর্মাল ইকুয়েশন ব্যবহার করবো সেটা আমি বুঝাবো, কিন্তু আমাদের আগে তো নানাস্ট ইকুয়েশনের সমীকরণটা মুখস্থ করতে হবে। আমি কি বোঝাতে পারছি কথা? স্যার ক্লাস টাইম কি তাহলে